হ্যালো এভরিওয়ান, এখন আমরা থার্মোডাইনামিক্সে ব্যবহৃত তিনটে খুবই ইম্পর্টেন্ট ডিভাইসের ব্যাপারে জানবো। ঠিক আছে, ফার্স্ট হচ্ছে হিট ইঞ্জিন, হিট পাম্প অ্যান্ড রেফ্রিজারেটর। তো হিট ইঞ্জিনে কি হয়, হিট ইঞ্জিনে আমরা কিছুটা পরিমাণ হিট সাপ্লাই দিই, যার ফলে হিট ইঞ্জিন ও আমাদেরকে ওয়ার্ক ডান দিয়ে দেবে। ঠিক আছে, আর বাকি হিট পাম্প, রেফ্রিজারেটর এই দুটো অনেকটা সেম টাইপের। তো প্রথমে আমি হিট ইঞ্জিনের ব্যাপারে জানবো। ঠিক আছে, ধরো একটা হিট ইঞ্জিন রয়েছে, একে আমরা কি করি, আমাদের সোর্স থেকে বা যেটা কিনা হাই টেম্পারেচার বডি রয়েছে, একে আমরা সোর্স বলছি। ঠিক আছে, সোর্স থেকে একে Q1 পরিমাণ হিট দিলাম। ঠিক আছে, সোর্সের টেম্পারেচার হচ্ছে T1। তো এ কি করবে, হিট ইঞ্জিন আমাদের W পরিমাণ ওয়ার্ক ডান দেবে। এই জন্যই আমরা হিট ইঞ্জিনকে ইউজ করি, যে হিট ওখানে আমরা সাপ্লাই দেবো, যার ফলে যাতে কিনা আমরা ওয়ার্ক আউটপুট পাই। এটা আমাদের মেন উদ্দেশ্য, ওয়ার্ক আউটপুট নেওয়াটা। তাহলে W পরিমাণ ওয়ার্ক আউটপুট আমাদের দিল, আর কিছুটা পরিমাণ হিট ও বাইরে ছেড়ে দেয়। ঠিক আছে, বাইরে বা সিঙ্কে, যাকে আমরা এখানে Q2 দিয়ে ডিনোট করছি। এটা হচ্ছে ধরো সিঙ্ক। ঠিক আছে, যার টেম্পারেচার কিনা T2। তাহলে এখানে আমরা কি পাই, দেখো সম্পর্ক, Q1 পরিমাণ হিট সেটা ইউজ হচ্ছে দুটো কাজে, ওয়ার্ক আউটপুট দিতে আর এদিকে Q2-র জন্য। তাহলে আমরা বলতে পারি W প্লাস Q2। ঠিক আছে, এখানে তাহলে আমরা ওয়ার্ক ডানের ভ্যালুটা কত পাবো, W ইকুয়ালস টু Q1 মাইনাস Q2। ঠিক আছে, এখানে কিছুটা পরিমাণ হিট আমরা দিচ্ছি, যার ফলে ওয়ার্ক আউটপুট পাচ্ছি, আর কিছুটা পরিমাণ হিটকেও বাইরে ছেড়ে দিচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে হিট ইঞ্জিনের মেন কনসেপ্ট। তো এখানে দেখো, ঠিক আছে, তাহলে ডাব্লুর মানটা আমি বার করলাম, ডাব্লু ইকুয়ালস টু পেয়ে গেলাম Q1 মাইনাস Q2। এই হিট ইঞ্জিনকে আমরা ব্যবহার করি কেন, আমাদের পারপাস কি একে ইউজ করার, না এইটা, যাতে আমরা মেকানিক্যাল ওয়ার্ক আউটপুট পেতে পারি। ঠিক আছে, তাহলে এর এফিসিয়েন্সি যদি বার করতে হয় আমাদের, এফিসিয়েন্সি, তাহলে কি পাবো, এফিসিয়েন্সি একে আমরা এটা দিয়ে ডিনোট করি। ঠিক আছে, তাহলে হিট ইঞ্জিনের এফিসিয়েন্সি আমরা কি পাবো, ই বা এইচ ই লিখছি, হিট ইঞ্জিন এর এফিসিয়েন্সি আমরা পাবো নরমালি আউটপুট বাই ইনপুট। ঠিক আছে, এফিসিয়েন্সি আমরা পাই আউটপুট বাই ইনপুট। তাহলে দেখো আউটপুট কি, আউটপুট মানে হচ্ছে যে জন্য আমরা একে ইউজ করছি। তাহলে আউটপুট হচ্ছে ওয়ার্ক ডান। ঠিক আছে, ওয়ার্ক ডান পাওয়ার জন্য আমরা একে ইউজ করছি। আর ইনপুট কোনটা, এই হিট ইঞ্জিনকে চালাবার জন্য আমাদের কি দিতে হবে, সাপ্লাই। যেমন ধরো আমরা যদি টিভি চালাতে চাই, ঠিক আছে, টিভি, তো তাহলে সেখানে আমাদের ইলেকট্রিসিটি সাপ্লাই দিতে হচ্ছে। সেম এখানে যদি আমরা চালাতে চাই হিট ইঞ্জিনকে, তাহলে কি দিতে হবে ইনপুট হিসেবে, দেখো Q1টা হিট সাপ্লাইড, তাহলে হিট সাপ্লাইড হচ্ছে Q1, এখানে আমরা একে বলছি ইনপুট। তাহলে দেখো এফিসিয়েন্সি কি পাবো আমরা, ওয়ার্ক ডান, ওয়ার্ক ডান হচ্ছে W, যার ভ্যালু পাচ্ছি আমরা Q1 মাইনাস Q2। আর হিট সাপ্লাইড কত হবে, হিট সাপ্লাইড আমরা পাচ্ছি Q1। তাহলে একে যদি আমরা টেম্পারেচারের টার্মে লিখি, তাহলে কি পেয়ে যাবো, এফিসিয়েন্সি অফ হিট ইঞ্জিন ইকুয়ালস টু পাবো T1 মাইনাস T2 বাই T1। ঠিক আছে, এটা হচ্ছে হিট ইঞ্জিনের এফিসিয়েন্সি, উপরে পাবো ওয়ার্ক ডান আর নিচে পাবো হিট সাপ্লাইড। ঠিক আছে, এটা চলে গেল এক রকমের। এরপর সেকেন্ড দেখো, হিট পাম্প আর রেফ্রিজারেটর এই দুটোর কনসেপ্ট অনেকটা একই রকম রয়েছে। কি করা হয় দেখো, হিট পাম্পের ক্ষেত্রে আর রেফ্রিজারেটরের ক্ষেত্রে, দুটো ক্ষেত্রে আমরা লো টেম্পারেচারের বডি থেকে হিটকে নিয়ে যাই আর তাকে হাই টেম্পারেচারের বডিতে সাপ্লাই দিই। ঠিক আছে, ওটা নর্মালি হিট ফ্লো করবে না। নর্মালি যদি তুমি হিট করো, হিটের টেন্ডেন্সি হচ্ছে হাই টেম্পারেচার বডি থেকে লো টেম্পারেচার বডির দিকে যাওয়া। মানে যদি কারো টেম্পারেচার থাকে 100 ডিগ্রি সেন্টিগ্রেড, সেখান থেকে যদি ধরো 10 ডিগ্রি সেন্টিগ্রেডের কোনো বডি থাকে, তাহলে সেই দিকে হিটটা ফ্লো করবে। কিন্তু হিট পাম্প আর রেফ্রিজারেটরের থ্রুতে আমরা করি কি, আমরা লো টেম্পারেচার বডির থেকে হাই টেম্পারেচার বডির দিকে হিটকে ট্রান্সফার করাতে পারি। ঠিক আছে, তাহলে কনসেপ্ট অনেকটা একই রকম। তাহলে হিট পাম্প দেখো কোথায় ইউজ হয়, হিট ইঞ্জিন যেমন যে যে ইঞ্জিনগুলো আমরা দেখতে পাই, সেটা কোনো ধরো কি হতে পারে, আইসি ইঞ্জিন হতে পারে। ঠিক আছে, কার বা কোনো টু হুইলার, সেক্ষেত্রে আমরা হিট ইঞ্জিনকে ইউজ করছি নর্মালি। আর বাকি দেখো এই হিট পাম্পকে আমরা ইউজ করি, ধরো কোনো শীত প্রধান দেশ আছে, ঠিক আছে, ধরো একটা শীত প্রধান দেশ যেখানে কিনা পুরো ঠান্ডা থাকে। ঠিক আছে, অ্যাটমসফিয়ার চারদিকে পুরো ধরো -2 ডিগ্রি বা তার থেকেও কম, -10 ডিগ্রি সেন্টিগ্রেড। ঠিক আছে, এরকম টেম্পারেচার নেমে গেছে। তো সেখানে যদি মানুষ বলে, কেউ যদি বলে যে আমি ওখানে থাকবো, তো ও রুমের টেম্পারেচারকে অবভিয়াসলি বাড়াতে হবে। মোটামুটি কত 25 ডিগ্রি বা 20 ডিগ্রি, এরকম হচ্ছে মোটামুটি আমাদের কমফোর্টের জন্য। তাহলে দেখো ভেতরে টেম্পারেচারটা তো হাই আছে, আমি একে 25 ডিগ্রি সেন্টিগ্রেড ধরছি। ঠিক আছে, রুমের ভেতরে টেম্পারেচার হচ্ছে হাই, আর বাইরে অ্যাটমসফিয়ার চারিদিকে ধরো ওইদিকে তুষারপাত হচ্ছে,
সেদিকে -10 ডিগ্রি সেন্টিগ্রেড। এখানে আমরা কি করি, আমাদের কমফোর্টের জন্য হিট পাম্পকে লাগালাম। এই হিট পাম্প কি করবে, অ্যাটমসফিয়ার থেকে হিটটা নেবে আর তাকে রুমের মধ্যে সাপ্লাই করে দেবে। ঠিক আছে, মানে লো টেম্পারেচার বডি থেকে হিট নিয়ে ও হাই টেম্পারেচার বডির দিকে হিটকে সাপ্লাই দিচ্ছে। এটা হচ্ছে হিট পাম্পের কনসেপ্ট। আর রেফ্রিজারেটর আমরা কি করি, ধরো রেফ্রিজারেটরে জেনারেলি কোনো বস্তুকে আমরা প্রিজার্ভ করি বা সংরক্ষণ করি, কোনো ফল হতে পারে। ঠিক আছে, ধরো ফলের টেম্পারেচার অলরেডি রয়েছে -5 ডিগ্রি সেন্টিগ্রেড, আমরা যখন ভেতর রেখে দিয়েছি রেফ্রিজারেটর ভেতরে, তো -5 ডিগ্রি সেন্টিগ্রেড অবধি চলে গেছে বা তার থেকেও কম। আর অ্যাটমসফিয়ারের টেম্পারেচার কত পাই আমরা, আমাদের সারাউন্ডিংসের টেম্পারেচার, সেটা হচ্ছে ধরো নর্মালি 20 ডিগ্রি সেন্টিগ্রেড, মানে একটা এক্সাক্ট ভ্যালু। এ কি করবে রেফ্রিজারেটর, এই লো টেম্পারেচার বডি থেকে হিটকে নেবে। ঠিক আছে, লো টেম্পারেচার বডি থেকে হিটকে এক্সট্রাক্ট করে ও বাইরে সাপ্লাই দিয়ে দেবে হিটকে। তাহলে এখানে দেখো আমরা লো টেম্পারেচার বডি থেকে হাই টেম্পারেচার বডির দিকে হিটের সাপ্লাইটা পাচ্ছি। তো এটা কিন্তু ইচ্ছা মানে কি বলে স্বতঃস্ফূর্তভাবে হবে না, এই জন্য আমাদের হিটকে মানে হিট না, আমাদের এর উপরে ওয়ার্ক ডান করতে হবে। যদি এই ওয়ার্ক ডান না করা হয় তাহলে এই হিটের যে সাপ্লাইটা পাচ্ছি সেটা বন্ধ হয়ে যাবে। সেম এখানেও আমাদের হিট পাম্পের উপরে ওয়ার্ক ডান করতে হবে। যদি ওয়ার্ক ডান না করি, এক্সটার্নাল ওয়ার্ক আমরা না দিই, তাহলে এই প্রসেসটা হবে না। তখন কি হবে, এখানে রুমকে ঠান্ডা করে দেবে, আর এখানে কি ভেতরে ধরো রেফ্রিজারেটর যে জিনিসগুলো আমরা রেখেছি সেগুলো টেম্পারেচার বেড়ে যাবে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে হিট পাম্প আর রেফ্রিজারেটরের কনসেপ্ট। এরপর আমরা চলে আসছি এদের এফিসিয়েন্সি কি করে ক্যালকুলেট করব। ঠিক আছে, এদের হিটের কি করে ট্রান্সফারটা হয় আর এদের এফিসিয়েন্সি। ঠিক আছে, তাহলে এখানে আমি নিচ্ছি একটা হিট পাম্প, ঠিক আছে, আর এখানে একটা রেফ্রিজারেটর। হিট পাম্প কি করবে, ও লো টেম্পারেচার বডি থেকে, ঠিক আছে, যার টেম্পারেচার হচ্ছে T2, সেখান থেকে Q2 পরিমাণ হিট নিচ্ছে। আর এ কি করবে, সোর্স মানে এক বডি এট হায়ার টেম্পারেচার, সেখানে হিটকে সাপ্লাই দিয়ে দেবে। তাহলে হিট ধরো Q1 পরিমাণ হিটকে সাপ্লাই দিচ্ছে। তো এই প্রসেস যদি আমরা করতে চাই তাহলে অবশ্যই হিট পাম্পের উপরে ওয়ার্ক ডান করতে হবে। যদি ওয়ার্ক ডান না করি হিট পাম্পের উপরে তাহলে এই প্রসেসটা হবে না, এটাকে কন্টিনিউ করতে আমরা পারবো না। তাহলে কি হবে দেখো, এখানে আমরা কি পাবো ভ্যালুটা, এই ওয়ার্ক ডান আর Q2, এটা হচ্ছে হিট এক্সট্রাক্টেড আর এটা হচ্ছে হিট সাপ্লাই দিচ্ছে, যেটা হাই টেম্পারেচার বডি রয়েছে সেখানে। তাহলে এখানে আমরা কি পাবো দেখো, W আর Q2 যদি অ্যাড করি তাহলে সেটা Q1 এর সাথে ইকুয়াল হবে। তাহলে W প্লাস Q2 ইকুয়ালস টু আমরা পাবো Q1। ঠিক আছে, আর W এর ভ্যালু কি পাবো আমরা এখান থেকে, Q1 মাইনাস Q2। ঠিক আছে, Q2 কে ওইদিকে নিয়ে চলে গেলাম, তাহলে Q1 মাইনাস Q2 পেয়ে গেলাম W এর ভ্যালু। ঠিক আছে, এখানে আমরা এফিসিয়েন্সি ক্যালকুলেট করি না, এখানে আমরা যেটা ক্যালকুলেশন করি সেটা হচ্ছে কোএফিসিয়েন্ট অফ পারফরম্যান্স। ঠিক আছে, এখানে একটা টার্ম পাবে কোএফিসিয়েন্ট অফ পারফরম্যান্স, যাকে আমরা শর্টে বলি সিওপি। ঠিক আছে, কোএফিসিয়েন্ট অফ পারফরম্যান্স। তাহলে হিট পাম্পের ক্ষেত্রে আমরা কোএফিসিয়েন্ট অফ পারফরম্যান্স কি পাবো, কোএফিসিয়েন্ট অফ পারফরম্যান্স ফর পাম্প। ঠিক আছে, আমরা পাবো আউটপুট বাই ইনপুট। ঠিক আছে, আউটপুট বাই ইনপুট মানে যে জন্য আমরা হিট পাম্পকে ইউজ করছি, আর ইনপুট মানে যেটা থ্রুতে আমরা হিট পাম্পকে চালাচ্ছি। তাহলে ইনপুট হিট পাম্পকে চালাবার জন্য আমাদের কি করতে হবে, আমরা যদি প্রসেসটাকে কন্টিনিউ করতে চাই তাহলে এখানে আমাদের কোনটা দরকার, এই ওয়ার্ক ডানটা। আমরা যদি পাম্পের উপরে ওয়ার্ক ডান দিই তবেই প্রসেস চলবে, যদি ওয়ার্ক ডান দেওয়া বন্ধ করি তাহলে প্রসেস বন্ধ হয়ে যাবে। তাহলে ইনপুট হবে তলায়, সেটা পাচ্ছি আমরা ওয়ার্ক ডান অন দ্য সিস্টেম। ঠিক আছে, আর এখানে দেখো, এখানে আমাদের মেন দরকার কোনটা, তোমাদের যে বললাম এই যে রুম থাকে, ঠিক আছে, রুমকে আমরা গরম করছি, তো অ্যাটমসফিয়ার থেকে যে হিটটা এক্সট্রাক্ট করছে সেটা বেশি ইম্পর্টেন্ট না রুমের ভেতরে যে হিটটা সাপ্লাই দিচ্ছে সেটা বেশি ইম্পর্টেন্ট? এখানে বাইরেটা ঠান্ডা করাটা বেশি দরকার না ভেতরটা গরম করা সেটা বেশি দরকার? এখানে অবভিয়াসলি আমাদের রুমটা যাতে বেশি গরম থাকে সেটাই বেশি দরকার। তাহলে সেই জন্য এখানে আমরা আউটপুট যেটা সেটা পাবো Q1টা। ঠিক আছে, এই হিটটা মেনলি আমরা দরকার, এই হিটের জন্য আমরা এই হিট পাম্পকে ইউজ করছি, যে হিটটা কিনা গরম রাখবে আর কি রুমকে, সেই জন্য। তাহলে এখানে আমরা আউটপুট হিসেবে পাবো Q1। ঠিক আছে, তাহলে আমরা জাস্ট ভ্যালু বসিয়ে দিচ্ছি Wর, কি পাবো Q1 মাইনাস Q2, আর আমরা যদি একে টেম্পারেচার টার্মে লিখি তখন পাবো T1 বাই T1 মাইনাস T2। ঠিক আছে, এটা আমরা পেয়ে গেলাম হিট পাম্পের জন্য। কোএফিসিয়েন্ট অফ পারফরম্যান্স ফর হিট পাম্প পাচ্ছি T1 বাই T1 মাইনাস T2। ঠিক আছে,
এরপর আমরা চলে আসছি রেফ্রিজারেটরে। রেফ্রিজারেটরে কি হয়, কোনো বস্তুকে আমরা প্রিজার্ভ করি বা সংরক্ষণ করি, সেই জন্য কি হিটকে লো টেম্পারেচার বডি থেকে নিয়ে হাই টেম্পারেচার বডির দিকে সাপ্লাই দিতে হয়। তাহলে লো টেম্পারেচারে একটা বডি রয়েছে যার টেম্পারেচার হচ্ছে T2, এখান থেকে Q2 পরিমাণ হিট নিয়ে এ সাপ্লাই দিচ্ছে হাই টেম্পারেচারের বডিতে, মানে অ্যাটমসফিয়ারে, যেখানে টেম্পারেচার হচ্ছে T1, আর হিট সাপ্লাই দিচ্ছে ও Q1 পরিমাণ। তো আমরা যদি বলি এই প্রসেসটাকে কন্টিনিউ করব, তাহলে সেই জন্য আমাদের অবশ্যই সিস্টেমের উপরে ওয়ার্ক ডান করতে হবে, মানে এক্সটার্নাল ওয়ার্কের সাহায্য লাগবে। তাহলে ডাব্লিউ পরিমাণ ওয়ার্ক দিলাম আমরা, তবেই রেফ্রিজারেটর এই কাজটা করছে। তাহলে এখানে আমরা সেম কি পাবো, সেম ডাব্লিউ আর Q2 অ্যাড করে Q1 পেয়ে যাব। তাহলে ডাব্লিউ প্লাস Q2 ইকুয়ালস টু Q1, আর ডাব্লিউর ভ্যালু আমরা এখান থেকে পাবো Q1 মাইনাস Q2। ঠিক আছে, ওয়ার্ক ডানের ভ্যালু পেয়ে গেলাম। আচ্ছা, এখানে দেখো রেফ্রিজারেটরে কি আমাদের ইম্পর্টেন্ট কোনটা, কোন জিনিসের কার জন্য আমরা রেফ্রিজারেটরটা ইউজ করছি? এই বস্তু যেগুলো আমরা ধরো এর ভিতর রাখছি সেটাকে ঠান্ডা করার জন্য, না অ্যাটমসফিয়ারটা গরম করার জন্য? রেফ্রিজারেটরের পারপাস কি? এখানে আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে এইটা। ঠিক আছে, যে বস্তুগুলোকে আমরা সংরক্ষণ করব, সেটা কোনো ফল হতে পারে বা অন্য কিছু হতে পারে, যাকে সংরক্ষণ করব তাকে ঠান্ডা রাখাটা আমাদের মেনলি দরকার রেফ্রিজারেটরে। ধরো বাকি সব কিছুই হচ্ছে কিন্তু বস্তুটা ঠান্ডা হচ্ছে না, ওটা গরম হয়ে যাচ্ছে, তাহলে কিন্তু রেফ্রিজারেটর বেকার। ঠিক আছে, মানে কোনো কাজের নয়। তাহলে সেই জন্য ইম্পর্টেন্ট হচ্ছে Q2। তাহলে এখানে আমরা যদি কোএফিসিয়েন্ট অফ পারফরম্যান্স ক্যালকুলেট করতে চাই, কোএফিসিয়েন্ট অফ পারফরম্যান্স ফর রেফ্রিজারেটর, তাহলে কি পাবো এখানে ভ্যালুটা? এখানে যেটা ইম্পর্টেন্ট, ঠিক আছে, তাকে আমরা রাখবো উপরে, সেটা হবে আউটপুট, আর নিচে হবে ইনপুট। তাহলে এখানে ইনপুট কি, ওয়ার্ক ডান করতে হচ্ছে, আর আউটপুট হচ্ছে Q1 Q2 এর মধ্যে Q2টা, সেটা হচ্ছে আমাদের আউটপুট, মেন প্রয়োজনীয়। ঠিক আছে, তাহলে পেয়ে গেলাম Q2 বাই W, মানে হিট এক্সট্রাক্টেড ফ্রম দ্য সাবস্টেন্স ডিভাইডেড বাই ওয়ার্ক ডান। তাহলে এটা হচ্ছে হিট এক্সট্রাক্টেড, আর আমরা W এর ভ্যালু কি পাবো, ওয়ার্ক ডানের ভ্যালুটা Q1 মাইনাস Q2। ঠিক আছে, একে যদি আমরা টেম্পারেচারের টার্মে লিখি তাহলে কি পাবো, T2 বাই T1 মাইনাস T2। ঠিক আছে, তাহলে কোএফিসিয়েন্ট অফ পারফরম্যান্স ফর রেফ্রিজারেটর আমরা পেয়ে গেলাম T2 বাই T1 মাইনাস T2। আর যদি আমরা হিট পাম্পের ক্ষেত্রে নিই, সেখানে দেখো কি পাচ্ছি, T1 বাই T1 মাইনাস T2। ঠিক আছে, এটা হচ্ছে পাম্পের জন্য। তাহলে দুটোর মধ্যে আমরা যদি সম্পর্ক বার করতে চাই তাহলে কি পাবো, দেখো কোএফিসিয়েন্ট অফ পারফরম্যান্স ফর পাম্প, এটা আমরা কি পাচ্ছি, T1 বাই T1 মাইনাস T2। ঠিক আছে, এখন আমরা কি করব, আমরা উপরে T2 কে মাইনাস করছি আর T2 কে প্লাস করে দিচ্ছি আর কি, তাহলে একই জিনিস থাকবে। ধরো কোথাও আমাদের কাছে 10 রয়েছে, এর সাথে আমরা যদি 5 অ্যাড করি আর 5 কে যদি মাইনাস করে দিই তাহলে 10ই পাবো। ঠিক আছে, ওই জিনিসটাই আমি এখানে করলাম, T2 কে মাইনাস করে দিলাম আর প্লাস করে দিলাম। এরপর আমরা সেপারেট করে দিচ্ছি। ঠিক আছে, কি করব, দেখো এই যে টার্মটা, এটাকে আমি আলাদা করছি আর ওখানে T2 কে আলাদা করে দিচ্ছি। তাহলে কি পাবো, দেখো T1 মাইনাস T2 বাই T1 মাইনাস T2 ফার্স্ট পার্ট, প্লাস পাচ্ছি T2 বাই T1 মাইনাস T2। দেখো এখানে আমরা পেলাম T2 বাই T1 মাইনাস T2। এটা আমরা করলাম দুটোর মধ্যে সম্পর্ক আনার জন্য, কি রিলেশনশিপ, সেই জন্য। তাহলে দেখো এটার ভ্যালু আমরা 1 পেয়ে যাচ্ছি, 1 দুটো সেম আছে, টার্ম ডিভাইড করে 1 পাবো। আর T2 বাই T1 মাইনাস T2 এটা হয়ে যাবে দেখো COP অফ রেফ্রিজারেটর। আমরা রেফ্রিজারেটরের কোএফিসিয়েন্ট অফ পারফরম্যান্স পাচ্ছি এটা T2 বাই T1 মাইনাস T2। তাহলে এখানে আমরা বলতে পারি COP অফ রেফ্রিজারেটর, আর এটা হচ্ছে COP অফ পাম্প। তাহলে COP অফ পাম্প ইকুয়ালস টু 1 প্লাস COP অফ রেফ্রিজারেটর। তাহলে যদি বলা হয় তোমাকে যে রেফ্রিজারেটর আর পাম্পের মধ্যে কার কোএফিসিয়েন্ট অফ পারফরম্যান্সের ভ্যালুটা বেশি হয়, তাহলে সেটা আমরা পেয়ে যাবো কোএফিসিয়েন্ট অফ পারফরম্যান্স ফর পাম্প। ঠিক আছে, আমরা যদি রেফ্রিজারেটরের কোএফিসিয়েন্ট অফ পারফরম্যান্সের সাথে 1 অ্যাড করে দিই তখন আমরা পাম্পের COP পেয়ে যাব। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল এদের COP রিলেশনশিপ।